যত বেশি যত কম জানবে তত বেশি মানবে, তত বলবে হীরকের রানী ভগবান। সেই হীরক রাজা তো সে সিনেমা দেখেছিলেন না, বললো যত বেশি জানবে তত কম মানবে। বীরভূমের বাঘ তো ফিরেই এসেছে বীরভূমে, কিন্তু এই যে নলহাটিতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা আমরা একদম ওভারলুক করে যেতে পারি না, যে 6 জন শ্রমিক মারা গেল এবং পাথরের খাদানের যে ধস, সেই ধসে চাপা পড়ে। এ খাদান বেআইনি ছিল, আইনি ছিল, এ নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু কার দখলে ছিল, যারা নজরদারি কোথায় ছিল, প্রশাসন কোথায় ছিল, এটা প্রশ্ন। বীরভূমেতে দুদিন আগে ধসে 6 জন শ্রমিক মারা গেল, খাদানের ধসে 4 জন গুরুতর অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এবং এই সব কটা খাদানি অবৈধ খাদান। এবং একটা নতুন সিস্টেম ওখানে চালু হয়েছে, সেটা এই যে খাদানে ধস হচ্ছে, মানুষ মরছে, কিছু টাকা ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে। আর এই সমস্ত খোঁজ নিয়ে দেখা যাবে এই সমস্ত অবৈধ খাদানগুলো চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা। এবং তৃণমূল কংগ্রেসের তোলাবাজি টাকা ওখান থেকে, বীরভূমের এই সমস্ত খাদান থেকে উঠে কালীঘাটে আসছে। ফলে অপরাধীরা শাস্তি পাচ্ছে না, এবং মানুষের মুখ বন্ধ করে দেওয়ার জন্য, পরিবারগুলোর মুখ বন্ধ করে দেওয়ার জন্য ক্ষতিপূরণের নামে কিছু টাকা দেওয়া হচ্ছে। তো চলতে পারে না দিনের পর দিন। এবং প্রশাসন একেবারে উদাসীন ভূমিকায় রয়েছে, কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। যার যায় তার তো যায়। আমি বলছিলাম যে এই শ্রেণীর শ্রমিকরা এমন একটা পর্যায়ে বসবাস করে, তারা যে মুখ খুলবে সরকারের বিরুদ্ধে, এইটাতে বামপন্থীরা পাশে থাকছে, তাদের নিশ্চিত করে পাশে থাকছেন। সিআইটুর যে নেতৃত্ব, তিনি খবর পেয়েই এই খাদানের যারা মারা গেছেন তাদের ব্যাপারে খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে যান, এবং তারা অভিযোগ করেছেন যে এই অবৈধ খাদানগুলো দীর্ঘদিন ধরে চলছে, তৃণমূল কংগ্রেসের পৃষ্ঠপোষকতায়। খাদানের ইনকাম, মানে আমি বলছি সর্বস্তরের দুর্নীতি, খাদানটাও বাদ দিচ্ছে না, কিছু বাদ দিচ্ছে না। খাদান অনেকদিন ধরেই, বীরভূমের বাঘ মাঝে কদিন তিহারে ছিল, এখন ফিরে এসছে। এত টাকা করলো কোত্থেকে? লুটেছে তো এইভাবেই, খাদান থেকে, পাথর খাদান থেকে। এবং পাথর শ্রমিক মারা যাচ্ছে প্রতিদিন। এই বড় ঘটনা ঘটেছে আপনার চোখের সামনে, আমার চোখের সামনে এসেছে। এরকম ঘটনা মাঝে মাঝেই ঘটছে। এবারে আমি একটু এসএসসি তে যদি যাই, এসএসসির ঘটনা তো ভয়াবহ, দুবার করে যোগ্যতার প্রমাণ বলছিলাম। এক সেকেন্ড, এই যে দেখ, আমি যে মানে না জেনেই বলেছিলাম, মানে না জেনে না জেনে বলেছিলাম, আমার জায়গাটার নাম মনে ছিল না। এই যে পাথর চাঙার ভেঙে মৃত্যু হয়েছিল মহেশগড়িয়ায় 3 জনের, তার 17 দিন পরে আরো 2 জনের মৃত্যু হয়, ফেব্রুয়ারিতে মৃত্যু হয় আর একজন খাদানে। মানে এই খাদানের ফেব্রুয়ারি মাসে মারা গেছে, তার আগে 3 জন মারা গেছে, আবার এই 6 জন, আবার 4 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মানে মৃত্যুর মিছিল চলছে খাদানে। এই অবৈধ পাথর খাদানে মৃত্যুর মিছিল চলছে তৃণমূল কংগ্রেসের নেতাদের, তৃণমূল কংগ্রেসের তোলাবাজ মাস্তানদের পৃষ্ঠপোষকতায়। আমি এসএসসিতে একটু যেতে হচ্ছে, এসএসসিতে দুবার করে যোগ্যতার প্রমাণ দিল। এবার তাতে এক দফা তো মমতা ব্যানার্জি বলেছিলেন তার কাছে প্ল্যান আছে এবং কারোর চাকরি যাবেন না, এই থেকে সি পর্যন্ত, ডি পর্যন্ত উনি বলেছিলেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল সবার চাকরি চলে গেল এবং পরীক্ষা দিতে হলো। দায় নিতে হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। মমতা ব্যানার্জি বললেন যে বিকাশ বাবুর দায়, সব মামলা করে আটকে দিয়েছে। এসএসসি নিয়োগে যে ভয়ঙ্কর কেলেঙ্কারি হয়েছে, একটা রাজ্যের সরকার তারা তালিকা দিচ্ছে। ভারতবর্ষে এরকম কখনো হয়েছে? তারা তালিকা দিচ্ছে যে কারা টাকা দিয়েছে, কাদের অবৈধ চাকরি। ভারতবর্ষে কখনো হয়েছে? হয়নি। এবং যোগ্য ছেলেমেয়েরা তাদের দুবার পরীক্ষা দিতে হলো একটা সরকারের গাফিলতি এবং দুর্নীতির কারণে। বিকাশবাবু তো জাজ নন, বিকাশবাবু তো আদালতের বিচারক নন। যে পরীক্ষার্থীরা বঞ্চিত হয়েছেন, যারা নিজেদেরকে যোগ্য মনে করেছেন, তারা মামলা করেছেন। বিকাশ দা তাদের হয়ে মামলা লড়েছেন। আর বিকাশ দা জাজমেন্ট দেয়নি, জাজমেন্টটা দিচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট। ফলে বিকাশ ভট্টাচার্য মামলা লড়ছে এমনটা না। বিকাশ ভট্টাচার্য নিজে মামলা করেনি, মামলা করেছে চাকরি প্রার্থীরা, যারা কলকাতার রাস্তায় রোদ জল বৃষ্টিতে বসে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো ভালোভাবে রয়েছেন, রসে বসে রয়েছেন ভাইপোকে নিয়ে। আর এই মানুষগুলো কি হচ্ছে? দুবার পরীক্ষা দিতে হলো যোগ্য ছেলে মেয়েদেরকে। এবং পরীক্ষা হলে নৈহাটির একটা স্কুলে পরীক্ষা হলে বাউন্সার রয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা পরীক্ষা হলে আশেপাশে ঘোরাফেরা করছে। আবার তো এই পরীক্ষা নিয়ে সংশয় দেখা দেবে, তার দায় কে নেবে? এসএসসি নেবে না মমতা বন্দ্যোপাধ্যায় নেবে? কে নেবে বলুন? কালো লিস্ট তো যা হিসেব ছিল 6000-এর কাছাকাছি, সেইখানে দাঁড়িয়ে 1806। এবার তো তারাও পরীক্ষা দিয়ে ফেললো, যারা নাকি আরো অযোগ্য তালিকার মধ্যে রয়েছে। এ নিয়ে তো সংশয় আছে, তো সংশয় নেই, আসল তালিকা তো প্রকাশ করেনি। 1800 তালিকা আরো অনেক নাম আছে। এবং এতদিন বাদে, এটা তো আগেও দিতে পারতো, এতদিন বাদে তাও 1800।
এই দুর্নীতিটা এত বড় দুর্নীতি হয়েছে, তারপরেও এসএসসি পরীক্ষা নিয়ে এইরকম বাউন্সার, তৃণমূল ছাত্র পরিষদের লোকদের পাহারা দেওয়া, সেটাও আবার ঘটিয়ে ফেললো। ফলে বুঝতেই পারছেন এরা কি করতে চাইছে। আসলে এরা চায় না স্কুল থাকুক। আসলে আমাদের প্রায় 8,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ হয়ে যাক, লেখাপড়া না করলে পারে যত কম জানবে তত বেশি মানবে, তত বলবে হীরকের রানী ভগবান। সেই হীরক রাজা সে সিনেমা দেখেছিলেন না, বললো যত বেশি জানবে তত কম মানবে। তাই স্কুল কলেজে লেখাপড়ার পরিবেশ থাকলে পরে, লেখাপড়া হলে পরে, সঠিক টিচার যদি লেখাপড়া শেখায়, তাহলে পরে ভালো ছাত্র তৈরি হলে পরে তারা প্রশ্ন করবে, তাহলে হীরক রানীকে প্রশ্ন করলে কম মানবে। ফলে ওই যত বেশি জানবে তত কম মানবে জন্য জানাটা বন্ধ করে দাও, স্কুল উঠিয়ে দাও। প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক স্কুলগুলো মাধ্যমিক স্কুলগুলো ঢুকছে, অবস্থা খারাপ, টিচার নেই। এবং এই পরীক্ষা নিয়ে হাজার হাজার ছেলে মেয়েরা, যাদের কাছে এসএসসিটা 1997 সালে পশ্চিমবাংলায় বামপন সরকার এসএসসি চালু হলো, তারপর রোদ জল বৃষ্টি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যেমন নিয়ম করে হয়েছে এসএসসি পরীক্ষা হয়েছে। আমি তখন ছাত্র ফেডারেশন করতাম, একবার এসএসসি পরীক্ষা বন্ধ হয়নি এবং সে এসএসসি নিয়ে কেউ অভিযোগ করতে পারেনি। আজকে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীরা এসএসসির মাধ্যমে চাকরি পেয়ে তাদের স্বপ্ন পূরণ করতে পারত। এখন বিজেপি নেতার বউ বলছে যে আমার না 2008 সালে চাকরি, মানে তৃণমূলের নেতার বউ বলছে যে আমার বউয়ের এখন চাকরি না, আমাদের 2011 সালের আগে চাকরি। মানে 2011 সালের পর থেকে যে পরীক্ষা হয়েছে পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, এসএসসি বলুন, টেট বলুন, পিএসসি বলুন, পৌরসভা নিয়োগ বলুন, সমস্ত ক্ষেত্রে টাকা দিয়ে নিয়োগ করা হয়েছে সমস্ত ক্ষেত্রে। এবং এই দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির আকার ধারণ করেছে। ফলে এসএসসিতে যা হওয়ার তাই হয়েছে। দুটো মানুষের জীবনযাত্রাও তো দারুণ পরিবর্তন মানে লক্ষ্য করা যায়। এক হচ্ছে পার্থ দে আর একজন পার্থ চট্টোপাধ্যায়। আপনি পার্থদের জীবনযাত্রা দেখেছেন? আর পার্থ চট্টোপাধ্যায় এখন শুনছি নাকি উনি হচ্ছে জেলের লকআপে নেই, ওখানে হাসপাতালে 5 স্টার বানিয়ে রেখে দিয়েছে। বান্ধবীর বাড়িতে টাকা পাওয়া গেছে, বাড়িতে টাকা পাওয়া গেছে, ছোট ছোট স্কুল ব্যাগে টাকা পাওয়া গেছে, কোটি কোটি টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছে। পশ্চিমবাংলার মন্ত্রিসভার 2 নম্বর মন্ত্রী ছিল, আগের দিনকে 21 জুলাই সবাই অংশগ্রহণ করেছিল, বুঝতেই পারছেন। এবং কতগুলো মানিক ভট্টাচার্য তার নাম জড়িত হয়েছে। আমাদের মাধ্যমিকের সার্টিফিকেটে সুধীন চট্টোপাধ্যায়ের সই থাকতো, আমাদের মাধ্যমিকের সার্টিফিকেটে সুধীন চট্টোপাধ্যায়ের সই থাকতো, আমরা গর্ববোধ করতাম। আর আমার ভাইপো এখন মার্কশিট দেখাতে পারে না, কারণ এইসব মানিক ভট্টাচার্যের সই আছে, বুঝলেন। কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও তো একই ঘটনা। কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনিও তো এই দুর্নীতির দায় তাকে নিতে হলো এবং জেলে রইলো। আমি বলছি এই সিদ্ধার্থ বাবু গোটা শিক্ষা দপ্তরটা দুর্নীতিতে একেবারে নিমজ্জিত। এবং পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি, মানিক ভট্টাচার্যের গ্রেপ্তারি, এরকম অনেক আছে। এবং এই শিক্ষা দপ্তরে যে কটা পরীক্ষা হয়েছে সব কটা পরীক্ষার সঙ্গেই দুর্নীতি। ফলে পশ্চিমবাংলার ছেলে মেয়েদের চাকরি যেমন বিষবাও জলে, যোগ্য চাকরি প্রার্থীরা তার রাস্তায় বসে থাকছে, পশ্চিমবাংলার বাইরে কাজ করতে চলে যাচ্ছে, পশ্চিমবাংলার ছেলে মেয়েদের শিক্ষাও হচ্ছে অকুল জলে পড়ে গেছে, মানে ভেসে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থাটা এক ধরনের লুম্পেন রাজ চালানোর জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া। বহুদিন পরে একটা প্রেস করলেন, প্রেসের সম্মুখীন হলেন, তিনি হচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বললেন যে আমরা নির্বিঘ্নে এসএসসি করেছি এবং সেই শিক্ষামন্ত্রী যিনি কোনো একটি সভা ঘরের ভিতরে তিনি বলছিলেন যে তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেরা আমার হয়ে কাজ করে, তাই জন্য তাদের চাকরি মনে আছে, বলেছিলেন ওদের চাকরি দিয়েছি কারণ ওরা তৃণমূল করে। এই সেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং এই শিক্ষামন্ত্রীকেও সিবিআই এর জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল। আসলে দিল্লিতে সেটিং রয়েছে, তার জন্য তদন্তগুলো এগোচ্ছে না। আরজি করের তদন্ত এগোয়নি, পৌরসভার দুর্নীতির তদন্ত এগোয়নি, কলকাতা পৌরসভার দুর্নীতির তদন্ত এগোয়নি, সারদা কেলেঙ্কারি দেখেছেন এই অবস্থায়, এসএসসি নিয়োগ কেলেঙ্কারি এই অবস্থায়। এই ব্রাত্যবাবুকে জিজ্ঞাসাবাদ করা উচিত, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কত টাকার লেনদেন হয়েছে এদের সাথে, এই জিজ্ঞাসাবাদগুলো করা উচিত। শেষ প্রশ্ন করব। অরূপ চক্রবর্তী বলছেন যাদবপুরের যে ছাত্রী মৃত্যু হলো, তিনি এই বামেরা এই জায়গাটাকে গাঁজা নেশা এবং এই সমস্ত নেশার আখড়া করে রেখেছে, আর সেই কমরেডকে বাঁচাতে পারলেন না, নিজেদের কমরেডকে বাঁচাতে পারলেন না। অরূপ চক্রবর্তী বলছেন এই নেশার আড্ডা, কিন্তু যাদবপুর তো একটা মান গরিমা অন্যরকম। দেখুন, আমি যাদবপুরে পড়েছি, কারণ উনি যে মানে বলে না তুমি যেমন তেমন দেখো জগৎ তেমন, আমি যেরকম দুনিয়াটাকে সেরকম দেখো। যাদবপুরে প্রবেশ অধিকার পায়নি তৃণমূলের নেতারা, দূর থেকে দেখে যাদবপুরকে, মনে হয় নেশা কাঁজার জায়গা।
যাদবপুর ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, যাদবপুরে ছেলেমেয়েরা ভালো ভালো ছেলেমেয়েরা বলে মারা গেছে, দুঃখজনক ঘটনা, তদন্ত হোক, সত্য বেরিয়ে আসবে। কিন্তু তার জন্য সমস্ত কলেজে ছাত্রছাত্রীরা মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, এ কথা বলে দেওয়া যায় না। আসলে অরূপ বাবুদের দলের তৃণমূল ছাত্র পরিষদের কদিন আগে 28 আগস্ট একটা সমাবেশ হলো, সেই সমাবেশে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা মদ খেতে খেতে আসছে না, তারা পরীক্ষা বন্ধ করার জন্য উপাচার্যকে বলছে। ফলে তাদের কালচার হচ্ছে ওইটা, ওই জন্য ওরকম দেখে। কথায় আছে তুমি যেমন জগৎ দেখো তেমন। সিসিটিভি লাগাতে দেয় না বাম ছাত্ররা। এসব মানে ভুলভাল কথাবার্তা, এই সমস্ত কথাবার্তা কোনো মানে নেই। আমি কি বললাম, একটাই কথা, তুমি যেমন জগৎ দেখো তেমন। যে মাতাল সে মাতাল চেনে, তার মনে হয় সবাই মদ খায়।